আসসালামু আলাইকুম। আপনার প্রতিটি উদ্যোগ হয়তো সফল হবে না, কিন্তু স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না। কারণ স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। স্বপ্নহীন মানুষ একজন মৃতপ্রায় মানুষের মতো। কিন্তু তাই বলে শুধু স্বপ্ন দেখলেই হবে না। আমি যেটা বলি সবসময় যে স্বপ্ন দেখতে হবে যেমন করে, স্বপ্নের তালিকা করতে হবে যেমন করে, এবং সেই তালিকার পাশে স্বপ্ন অর্জনের তারিখ লিখতে হবে। তেমনি সাহস করতে হবে এবং সাহস করে শুরু করে দিতে হবে। কারণ আপনি যতক্ষণ না স্বপ্নটাকে বাস্তবায়নের পথে হাঁটা না শুরু করছেন, ততক্ষণ পর্যন্ত স্বপ্ন কোনোদিন গন্তব্য খুঁজে পাবে না। সো অ্যাকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে। এবং ফাইনালি আমি যেটা সবসময় বলি যে সেই স্বপ্নের পেছনে, সেই অ্যাকশনের পেছনে, সে শুরু করা যেটা শুরু করে দেওয়ার পর লেগে থাকতে হবে, তবে আপনি সফলতা দেখা পাবেন। সো এই যে আমরা গত প্রায় 8 বছর ধরে এক একটা ব্যাচে 90 দিন করে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, এবং নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা এই বাংলাদেশের লাখো তরুণ তরুণীদেরকে গত প্রায় 8 বছর ধরে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। এটা বাংলাদেশে আর কেউ করছে না। এই প্রশিক্ষণের মাধ্যমে আসলে ইম্প্যাক্টটা কী তৈরি হলো, কি অর্জন হলো, কতটা শিখেছে, কতটা ঘুরে দাঁড়িয়েছে, এবং কতটা সফলতার পথে হাঁটতে শুরু করেছে, সেই গল্প আমরা শেয়ার করি ইউটিভি লাইভের মাধ্যমে এই অনুষ্ঠানে। সো আমরা আজকে দুজন অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, তাদের গল্প আমরা আপনাদের সাথে শেয়ার করব। এবং সেই দুজন অতিথির মধ্যে একজন এসেছেন চুয়াডাঙ্গা থেকে, আমাদের আজমিরা খাতুন, তার গল্প আমরা শুনবো। এবং আরেকজন এসেছেন আমাদের নিবিড় চক্রবর্তী, তিনি এসেছেন শেরপুর থেকে। দুজনের গল্প আমরা শুনি সরাসরি তাদের বুক থেকেই। চলুন তাদের সাথে কথা বলি। আজমিরা এবং নিবিড় চক্রবর্তী, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের ইউটিভি লাইভে। আজমিরা খাতুন, আপনি যদি আপনার গল্পটা একটু বলেন শুরু থেকে, যে কেন মনে হলো যে আমার নিজের একটা পরিচয় দরকার। আমি একজন মধ্যবিত্ত পরিবারের কন্যা। আমার ক্লাস 8-এ থাকতে আমার বাবা মা আমাকে বিবাহ দেয়। ওকে। তো আমার পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠে নাই। যে পড়াশোনা করে একটা কিছু করবো এরকম একটা মনে ধাবন করতাম। তো তখন যখন সংসার জীবনে আসলাম, তারপরে আসার পরে হাজব্যান্ড বেকারই ছিল। তারপর একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো, অল্প কিছু বেতন পেত। এইভাবে চলতে চলতে সে আমাকে প্রতিদিন 10 টাকা করে দিত। ওকে। আর মজা খাওয়ার জন্য দিত। সে একটা করে কেক নিয়ে আসতো আমার জন্য। হ্যাঁ, মানে আমি বলতাম আপনি চেয়ে নিতেন না, মানে নিজে থেকে দিত? নিজে থেকে 10 টাকা দিত। জি। ওকে। ওই 10 টাকা আমি জমিয়ে রাখতাম। ওই 10 টাকা জমিয়ে রাখতে রাখতে আমার 700 টাকা হয়। ওকে। সেই 700 টাকা দিয়ে আমি একটা ছাগল কিনি। আর সেই ছাগল থেকে এখন পর্যন্ত এই পর্যন্ত প্রত্যেক বছরে আমি 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা ছাগল বিক্রি করি। বাহ বাহ। আর ওইভাবে আমি তার কাছ থেকে টাকা নিয়ে 200-500 এরকমভাবে জমিয়ে আমি গরু কিনছিলাম সেই সময়, 2009 সালের কথা। ছাগল গরু এভাবে সেই গরু আমি লালন পালন করি। এইভাবে বাবা মার কাছে পালন করি, বাইরে মানুষের কাছে কিনে পালন করতে দিই। এইভাবে আমি অনেক টাকা ওইখান থেকে আর্ন করি। আর সেই টাকা দিয়ে আর হাজব্যান্ডের টাকা জমিয়ে আমি একটা জমি কিনি, 2 কাঠা। এটার পেছনে আমার একটা ক্ষোভ ছিল, একটা জেদ ছিল। আমাকে আমার পরিবারের থেকে একজন বলতো যে জমি কেনা সহজ না বা বাড়ি করা সহজ না। এই কারণে আমার খুবই জেদ ছিল যে আমি জীবনে চুয়াডাঙ্গা শহরে 1 কাঠা জমি কিনবই, সে কুড়ে ঘর হোক। তো সেই থেকে আমার এই জেদটা আমি ধাবন করতে খুব তাড়াতাড়ি আমি পেরে গেছি সেটা। তার মানে জেদ করলে মানুষ চাইলে পারে, তাই না? এটাই তো। জি, অবশ্যই নিজের মনে স্বপ্ন থাকতে হবে। আপনি তো গল্পটা শুরু হয়েছিল 10 টাকা দিয়ে। জি। তারপর 700 টাকা,
জি। তারপরে ছাগল, তারপরে গরু। ছাগল আমি প্রথমে কিনছিলাম মাত্র 6,000 টাকা দিয়ে। ওকে ওকে। যাই হোক, তো আপনি জমিয়ে জমিয়ে ফাইনালি 2 কাঠা জি। জমি কিনেছেন চুয়াডাঙ্গাতে। জি, কেনার পর আমার একটা আমি হচ্ছে এইভাবে টাকা গুছিয়ে প্রত্যেক মাসে একটা 1,000 টাকা করে ডিপিএস করেছিলাম। সেই ডিপিএসটা যখন মেয়াদ পুজে যায় তখন সেইটা ভেঙে আমি ওইখানে একটা বাড়ি করার সিদ্ধান্ত নিই যে টিন শেড দিয়ে আমি একটা বাড়ি করবো, সে বাড়িটা আমি ভাড়া দেবো। যেহেতু আমার একটা বাচ্চা হয়ে গেছে, ছেলে বাচ্চা, তার পড়াশোনা করাতে অনেক ভবিষ্যতে খরচ হবে। আমার হাজব্যান্ড যা ইনকাম করে, তখন আমরা ভালোই চলতাম, কিন্তু আমার মনে হতো যে ভবিষ্যতে হয়তো আমাদের আরও কষ্ট হয়ে যাবে। তো এইটা মনে করে আমি হচ্ছে ওই বাড়িটা করতে যাই। তখন আমি ওই টিন দিয়ে বাড়ি করতে যাই, আমার বাড়িটা কিভাবে ছাদ সহ হয়ে গেল। আর শুরু করলে যা হয় আর কি। জি, আর হচ্ছে আমি ওইখানে একটা দোকানও গেঁথেছিলাম। দোকানটা কমপ্লিট হয়েছিল না। তো আমার হাজব্যান্ড যখন চাকরিতে চলে যেত, আমার কোনো কাজ থাকতো না। আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার পরে হাদিস কোরআন পড়ার পর বাচ্চাকে নিয়ে সবসময় ঘরে থাকতাম। মানে খুবই হয়ে পড়তাম আমি, যে একাকিত্ব একটু ভালো লাগতো না, আমার একটু সময় কাটার দরকার। আর তার আগে আমি হচ্ছে ছোটোবেলা থেকে আমার মামা, আমার খালা সবাই টেলারিংয়ের কাজ করে। ওইটাও আমার খুব শখ ছিল, কিন্তু আমার লেখাপড়ার জীবনে ওইটা আর আমার শিখে ওঠা হয়নি। যখন আমি বিয়ের পরই কিছুদিন পরে আমার শ্বশুর বাসার পাশে একটা ফুপু শিখাতো, এখানে 400 টাকা করে নিত। তখন আমার হাজব্যান্ডের বেতন ছিল মাসে 1,000 টাকা। 400 টাকা মানে অর্ধেক মাসের বেতন। তো ওই 400 টাকা দিয়ে আমি ওই কাজ শিখি। সংসারে সব কাজ গুছিয়ে আমার ওই 1 ঘন্টা সময় দেওয়া খুব কষ্ট হয়ে যেত। তারপর আমি শিখছিলাম। আর আমার প্রথম থেকে আমার হাজব্যান্ড সব কিছুতে আমাকে সাপোর্ট করেছে। সে কোনোদিন 1 টাকাও নষ্ট করেনি। আর তার সাপোর্টের জন্য হয়তো আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। তারপর সেই কাজ শেখার পরে অল্প কিছু করে টাকা জমিয়ে আমি খুব কষ্টে একটা সেলাই মেশিন কিনেছিলাম সেই সময়। জি, সেলাই মেশিন কেনার পরে আমি কাজ বাইরের অতটা করতাম না, অতটা শিখে উঠছিলাম না। আর তারপরে আমার বেবি হয়, ওই সেলাই মেশিন কেনার পরে আমি কাজটা পুরোই মনে করেন যে একটু ভুলা ভুলা ভাব হয়ে যায়। তারপর হঠাৎ যখন আমার মনে হলো যে আমি তো সবসময় বসেই আছি, ছেলে নিয়ে সময় কাটে না, আমি আমার হাজব্যান্ডের সাথে আলাপ করলাম যে আমার ওই দোকানটা যদি ঠিক করে ওইখানে আমি একটা দোকান দেই তাইলে কেমন হয়, যদি আমি টেলারিংয়ের কাজ করি, পাশাপাশি কিছু শাড়ি 3 পিস ওঠাই। তো সেই মুহূর্তে আমার ওই বাড়িটা যেমনভাবেই করা হোক পুরো কমপ্লিট হয়েছিল না, 7 পর্যন্ত হয়েছিল একতলার। তখন আমার কিছুই হাতে টাকা ছিল না, যে 20 টাকা গাড়ির ভাড়া দিয়ে এরকম একটা অবস্থা যে আমি প্রোডাক্ট নিয়ে আসতে যাব। তো হঠাৎ একদিন আমার অসুখ হয়, আমি আমার পাশে জেলাতে কুষ্টিয়াতে ডক্টর দেখাতে যাই। যে আসার পথে ওই পোড়াদহতে হয়ে ওইখান থেকে ট্রেনে উঠতে হয়, কুষ্টিয়া থেকে ট্রেন পাওয়া যায় না আসার পথে। তো ওইখানে নামার পরে আমি আমার আম্মার সঙ্গে আলাপ করি যে আমাকে কিছু প্রোডাক্ট এখান থেকে যদি নেওয়া যায়। তা আমাদের একটা পরিচিত ভাই আছে, হাফসা বস্ত্রালয়, টুটুল ভাই। ওই ভাইয়ের দোকান, ভাইও ছিল নাম, ভাইয়ের ভাই ছিল দোকানে। ভাইয়ের কাছে ফোন দিয়ে আমি 10,500 টাকার প্রোডাক্ট ওই জায়গা থেকে কিনি। কিন্তু 10 টাকাও ভাইকে আমি দিয়ে আসিনি, পুরো মেমোই বাকি। আর হচ্ছে আমার আম্মুর টাকায় ভাড়া দিয়ে যায় আর আসি, যে আমি ওই প্রোডাক্টগুলো নিয়ে আসি। যখন নিয়ে আসলাম তখন আমার ফ্যামিলি, আমার শ্বশুর শাশুড়ি দেবর কারোরই মত ছিল না যে আমি বিজনেস করি। আমার হাজব্যান্ডের হয়তো আমার মনের ভিতরে বলে যে তার পুরোপুরি মন ছিল না, কিন্তু আমার উপরে সে বলেও নিজে করতে হবে না, এরকম কথাও সে বলেনি। তখন আমি ওই দোকানটা কমপ্লিট হয় না, কিন্তু প্রোডাক্ট আমি নিয়ে আসি। তখন আমার কাছে টাকা নেই, আমার ছোটো খালার কাছ থেকে 14,000 টাকা ধার নিয়ে আমি হচ্ছে দোকানের শাটার করি। আর 5,000 টাকা আরেকজনের কাছ থেকে নিয়ে আমি দোকানের ওই মেঝেটা প্লাস্টার করি। করার পরে ওই ফ্লোরে বিছানা বিছিয়ে আমি ওই প্রোডাক্টগুলো তুলি, সাজিয়ে। আমি প্রথম দিন একটা কাজ পাই, একটা আমাদের ভাসুরেরই মেয়ে হয়, ওর হচ্ছে একটা ফ্রক সেলাই করা। আর তারপর দিন দেখলাম যে নতুন দোকান দিয়েছে বলে আশপাশে অনেকেই 2-1 করে 3 পিস কিনলো বাকিতে। কেনার পরে এইভাবে আমার উদ্যোক্তা
জীবন শুরু। তারপরে আস্তে আস্তে পরিচিত, আমি ওই পাড়াতে নতুন ছিলাম, আমার শ্বশুর বাড়ি যেখানে, তারপর আরেক পাড়াতে আমি জমিটা কিনে বাড়ি করছি। তো ওইখানে আমি একেবারেই নতুন, আমাকে কেউই চেনে না। ওই 2-4 জন যায় নিয়েছিল যে নতুন দোকান দিয়েছে এই কারণে, তা কিন্তু আমার অনেকটা সময় ধৈর্য ধরতে হয়েছে, আমাকে মানুষের সঙ্গে পরিচিত হতে হয়েছে, তাদের সঙ্গে কথা বলতে হয়েছে, তাদের সঙ্গে আন্তরিকতা, মানে খুবই আমাকে ধৈর্য ধরতে হয়েছে যে সারাদিনেও একটা জিনিস বিক্রি হয় না, বা 5 দিন 10 দিনও বিক্রি হয় না। ওই সময় কিন্তু আমি বসে থাকিছি, আমি সারাদিন দোকান খুলে সারাদিনই বসে থাকিছি, খুবই ধৈর্যের সঙ্গে। তারপর এরকম করতে করতে আস্তে আস্তে আমার বেচা কেনাও শুরু হয়, আর মেশিনের কাজও আমার খুব ভালো হয়, আমি কাজ করে তখন সময় পাই না। তো এইভাবে চলতে থাকার পরে আমার মনে হয় আর একটা, সারাদিন বসে থাকতে ভালো হয় না, যখন ভালো লাগে না, যখন কিছু না থাকে, কাজ না থাকে বা বেচা কেনা হয় না, তখন আবার আমি, সবাই বলে যে এখানে মুদির মাল ওঠাও, আমি বলি যে এই বিজনেস করবো, কেমন একটা লাগে, তারপরেও সবাই বলার করে আমি ওইগুলো উঠাই। তখন আমার কাছে টাকা ছিল না সেই মুহূর্তে, মানে বাকি টাকি পড়ে যেয়ে 3,000 টাকা ছিল, আর 3,000 টাকা আমি মুদি দোকান থেকে বাকি করে নিয়ে এসে আমি ওই প্রোডাক্টগুলো ওঠানোর পরে এবার সময় আমার কেটে যায় এইগুলো নিয়ে একটা ব্যস্ত হয়ে পড়ি। আর আমার আগের সেই ছাগল তো আছে, রানিং আছেই, ওইগুলো আমি বাসা থেকে ওইখানে নিয়ে যাই, দোকানের ওইখানেই লালন পালন করার পরে এইভাবে আমি আর অনেক টাকা আমি কিছু জমানোর পর আমার আম্মুর কাছ থেকে আমার মনে হয় যে আরেকটা কিছু করা দরকার, আমার তাও মনে হয় যেন কেমন সময় কাটছে না। তখন আমি, হাজব্যান্ড বাইরে জব করে, আমার মনে হয় যে সেও একটা কিছু করুক। তখন আমি একটা ডিলারশিপের নেওয়ার একটা সিদ্ধান্ত করি। আমার হাজব্যান্ড ডিলারশিপের আন্ডারে চাকরি করতো, ম্যানেজার পোস্টিংয়ে। ওটা হচ্ছে অমৃত আর বেঙ্গল কোম্পানি আর কলেজ কসমেটিক্স, এই 3টা কোম্পানি ডিলার নেই আমি। ওরে সর্বনাশ, ডিলার নেই, গরু ছাগল দোকান, সেলাই, কাপড় চোপড়, মুদি দোকান, তারপর ডিলারশিপ। জি, তখন আমি একাই সামলাতাম সব। তারপর হাজব্যান্ড কিছুদিন সামলানোর পরে ও চাকরিটা ছেড়ে দিল, দেওয়ার পর বলছে নিজে একা সামলানো কষ্ট হয়ে যাচ্ছে, আমি এটা দুজনে মিলে শুরু করার পরে ওর কি মনে হলো, এসআর থাকে কোম্পানিতে, খুব মানে করতো, ওদের মানে কোনো দায়িত্ব বোধ ছিল না, এই কারণে ওইটু রাগারাগি করতো, আর পরে বললো যে এটা হবে না, ছেড়ে দাও। আমিও জোর করলাম না, ছেড়ে দিলাম, রিলারগুলো ছেড়ে দিলাম। দেওয়ার পরে তখন আমার মনে হয় ওই যে মাথার ভিতরে আরেকটা কিছু করতে হবে, এরকমভাবে মনে করেন চলতে থাকে। আমি ওইখান থেকে ওই টাকাগুলো উঠিয়ে সেইগুলো রাখি, আর তারপরে অনেক টাকা আমি যাই করি, সেইগুলো রাখি। আর রাখার পরে আমি করোনার পরে আমি একটা পার্টনারে একটা বিজনেস শুরু করি। কি বিজনেস সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, যেখানে কৃষি স্যালো মেশিনের বা শেষ পাম্পের সকল প্রকার প্রোডাক্ট তৈরি হয় মেশিনটা বাদে। এটা শুরু করি আমি প্রথমে 5 লক্ষ টাকা দিয়ে, ও আমার মূলধন আর ওর যন্ত্র মেশিনপত্র, এইভাবে আমি কোড ডিট করে যেভাবে মানুষ করে ওইভাবে আমি এই ব্যবসাটা শুরু করি। আর তার আগে থেকে ওই যে চাকরি ছেড়ে হাজব্যান্ডও ওই মুদিখানার দোকানটা বসছিল, পাশে আমি আর একটা দোকানও করছিলাম মাঝখানে, প্রায় 2 লক্ষ টাকা খরচ করে আমার 3 পিসের দোকানটা আমি আলাদা করছিলাম। আমি 3 পিসের দোকানে বসে, আমার হাজব্যান্ড মুদিখানার দোকানে বসে, কিন্তু ওই পাড়ায় এতে একটা মানে লোকজন একটু কম, এই কারণে বেচা বিক্রি একটু কম হয় মুদিখানার দোকানে। এখন আপনার এই সবগুলো মিলে টোটাল সেল কত মাসে? সবগুলো মিলে হিসাব করা হয় না, আমার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এটা 6 লক্ষ টাকা সেল মাসে 6 লাখ টাকা সেল মাশাআল্লাহ। আর তারপরে আমার পার্টনারের সঙ্গে, আমার পার্টনার 1 বছর পুষতে না পুষতে আমার সাথে প্রতারণা করে। ব্যবসা খুব ভালো চলছিল, ওইখান থেকে মাসে 1 লাখ টাকা লাভ করা সম্ভব হচ্ছিল। তখন আমি দুজনে ভাগ করে নিতাম সেইভাবে হিসাব নিকাশ করে। তখন সে আমার সাথে প্রতারণা করে, সে আলাদাভাবে দোকান দেয়, আমার টাকা নিয়ে যায়, সব কিছু করে, আমি কিছুই বুঝতে পারি না। যখন সেগুলো প্রতিবাদ করতে যায় তখন একটা ঝামেলা জ্ঞানজাম হয়ে যায়।
যাওয়ার পরে আমি তখন বলি যে আমি ব্যবসা ভাগাভাগি করে নেব। তখন তখন আমি অতটাও বুঝি না, মানে আমি তো কখনো ওয়ার্কশপে যাইনি, আমার হাজব্যান্ড যাইতো। আমি বাসায় বসেই মানে যেটুকু ধারণা আমার ভিতরে আমি আনছিলাম, ওর কাছ থেকে শুনতাম। আমি ওই বসে গল্প করতাম, এইটা এইভাবে আমি শুনতাম পার্টনারের কাছ থেকে, কী দিয়ে কী করতে হয়, কীভাবে কী করতে হয়, এইটাগুলো শুনতাম আমি। আপনার এই কথা থেকে একটা শিক্ষা কি হলো না যে আমরা যেটা বুঝি না সেটাতে ইনভেস্ট করা উচিত না? না, আমি ওইটা ভাবিনি। আমি ভাবছিলাম যে আমার হাজব্যান্ড এই মুদিখানার দোকানে বসে আছে, ও একটা বড় কিছু করুক আর হয়তো শিখে যাবে আস্তে আস্তে, এরকম কিছু ভাবছিলাম। আর আমার একটা দীর্ঘ বিশ্বাস ছিল তার প্রতি যে সে আমার সাথে কিছু কখনো করবে না, বাট প্রতারণা করবে না। লোকজন এরকম হয়ে যায় আর কি। তো কি হলো পরে, কি সমাধান করা গেছে? পরে আমি যখন বিজনেস তার সাথে ছেড়ে দিলাম, তখন আমি 2 লক্ষ টাকার প্রোডাক্ট পেলাম। তা আরও টাকা ঢোকাইছিলাম পরে, মানে 7-8 লক্ষ টাকা মতো। তখন আমি 2 লক্ষ টাকা ফেরত পেলাম, মানে প্রোডাক্ট ফেরত পেলাম। কিন্তু সেইগুলো আমি বেচতে পারি না, বেচতো তো সে, আমি তো ওইগুলো তো বুঝি না। আমার হাজব্যান্ডও এখনও ওইভাবে বিক্রি করতে যায় না। তখন আমি খুবই মানে একটা খারাপ অবস্থায়, তার সঙ্গে একটা বড় ধরনের ঝামেলা হয়ে গেল। এমন একটা খারাপ অবস্থা, মানে কেস করার মতো একটা অবস্থা চলে আসলো। তার কাছে আমি টাকাও এখন পর্যন্ত পাবো। তখন আমি এতগুলো টাকা যখন আমার নষ্ট হয়ে গেল, আমি খুবই পেরেশানে মানে পড়ে গেলাম, টেনশনে। আমি অসুস্থ হয়ে গেলাম 1.5 মাস স্বাভাবিক। প্রায়, মানে এমন অসুস্থ মানে আমি উঠতেই পারছি না, এরকম যে আমি বিছানাগত মতো। এবার আমি মনে করছি, আমি তাও ধৈর্য হারাইনি যে আমি আবার কিছু করব, নতুন কিছু করব। এবার আমি ইউটিউবে কিছু করবো, এমন কিছু করবো যাতে প্রতারিত না হয়। আমি ইউটিউব থেকে দেখতে থাকি যে এই মানুষ বলে যে ইউটিউব থেকে কত কাজ শিখে মানুষ করে। এভাবে দেখতে থাকতে থাকতে আমি দেখি ডিমের খোসার এক্সেল পাউডার তৈরি করা। আমার এটা তো তৈরি করা অনেক সহজ। আমার হাজব্যান্ডকে বলি, আমাদের পাশেই কারখানা আছে বেকারির, ওইখান থেকে ডিমের খোলা নিয়ে এসে ওই ডিমের খোলা যেভাবে প্রক্রিয়া করে ওইভাবে করে আমি তৈরি করি। তৈরি করার পরে আমি সেগুলো তো বিক্রি করতে হবে, আমি তৈরি করলে তো হবে না। তখন আমি ওই ইউটিউবে ওইভাবে দেখতে থাকি। দেখতে থাকতে থাকতে তখন আমি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের ওই লাইভ শো আমার সামনে পড়ে। আর এটা যশোরের একটা আপু মোরিঙ্গা পাউডার নিয়ে কাজ করছে। ওই আপুর গল্প আমার খুবই ভালো লাগে। আপনার সঙ্গে তখন যে কথাগুলো বলছিল আর এইখান থেকে সে যে উপকারিতা পেয়েছে, এইগুলো আমার খুবই ভালো লাগে শুনে। তার জীবনের ঘটনা আমার আরও মনের ভিতরে সাহস বাড়ে যে আমি কেন দুর্বল হব, সে যদি এইভাবে উঠে আসতে পারে। তখন আমি মনে করেন যে এই গ্রুপে আমি যুক্ত হই, নিজে নিজেই রেজিস্ট্রেশন করি। এবার আমি আর আমার জেলাতে যুক্ত হতে পারি না। তখন আমাকে মাইশা আপু, আমার জেলার তারেক ভাই সঙ্গে আমার পরিচয় করে দেয়, আমার জেলার অ্যাম্বাসিডার মডারেটর তারেক হাসান ভাইয়া, উনি আমাকে অ্যাড করে নেয়। তারপর থেকে সেশনগুলো যখন আপনার সেশনগুলো আমি পড়ি, আমার খুবই ভালো লাগে। আর মনে হয় প্রত্যেকটা সেশনে আমার জীবনের সঙ্গে মিল আছে, প্রতিটা সেশনই আমার জীবনে। আমি কেন হেরে যাব, আমি হারবো না। আর ওই প্রতিদিন ওই ভিডিও দেখতে থাকি, আমি সেশনগুলো পড়তে থাকি। তখন আমি সেইভাবে ক্লাসে সেশন ক্লাসে যুক্ত হতে পারতাম না, কীভাবে হতে হয় আমি জানতাম না। কিন্তু আমি ওইগুলো দেখতাম। আমি মনে মনে বলতাম যে আমি কেন পারবো না, আমি ঘুরে দাঁড়াবো। আবার আমার মনের ভিতর আবার ধৈর্য আসে, আবার সেই সাহস আসে। এইভাবে আমি মনে করেন ওই ব্যবসা আবার শুরু করি। আমার হাজব্যান্ডকে বলি যে তুমি শুরু করো, কেন পারবা না, সবাই যদি পারে তুমিও পারবা। তুমি প্রোডাক্ট বিক্রি করা ধরো। আমার তখন 2 লক্ষ টাকার প্রোডাক্ট আমার ঘরে থাকে, কিন্তু আমি সে প্রোডাক্ট বিক্রি করতে পারি না। এইভাবে ওই প্রত্যেক দিন আমি সেশন ক্লাসে যুক্ত হওয়া ধরলাম। তারপরে একজনের ভাইয়া, বড় ভাইয়া আপুদের উৎসাহমূলক কথা, তাদের একজনের এক রকম প্রতিভা। একটা কথার উপরে 10 জন থাকলে 10টা প্রতিভা আমার ভিতরে আরো সাহস যোগায়। ওইখান থেকে আমি মনে করেন যে ঘুরে দাঁড়াই, আবার দাঁড়িয়ে আমি আবার ব্যবসা শুরু করি। তবে ওয়ার্কশপ আবার নতুন করে শুরু করি, ওয়ার্কশপ দিয়ে আমি সব কিছু মেশিনপত্র হয়তো আমি এখনও গুছিয়ে উঠতে পারি নাই। তবে আমি আলহামদুলিল্লাহ ভালোই চলছে এখন। আমার প্রত্যেক মাসে সেল 6 লক্ষ টাকা। আমি নিজে
মানে তখন পার্টনার সঙ্গে যখন করতাম তখন পার্টনার হচ্ছে লস দেখাতো প্রত্যেকদিন প্রত্যেক সপ্তাহে লস দেখাতো। আর আমার এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ লস হয়নি, মানে Very লস। good, very আমি good. প্রোডাক্টগুলো তৈরি করি মিস্ত্রি দিয়ে, আমার কর্মচারী আছে 3-4টা, ওরা দিয়ে তৈরি করি, আর ওইটা আমার হাজব্যান্ডের কাছে বিক্রি করি। ওকে আমি তৈরি করে ওকে দিয়ে দিই না, আমি খাতা কলমে ওকে হচ্ছে ওর কাছে বিক্রি করি, 10 টাকা হোক 5 টাকা হোক লাভ রেখে আমি ওকে ওর কাছে বিক্রি করি। ও সেইগুলো হচ্ছে মার্কেটে সেল করে আমাদের পাশের জেলায়, আমাদের জেলায় এইগুলো। আপনি যদি মোটা দাগে 2-3টা পয়েন্ট বলেন এই আপনার এরকম একটা সময়ে সেই ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণ নিয়ে আপনি কি কি জিনিস শিখলেন? ফাউন্ডেশনের যে একটা জিনিস যেগুলো আমি শিখলাম সেগুলো হচ্ছে কখনো ধৈর্য হারানো যাবে না, আর স্বপ্ন দেখতে হবে বড়, আর সাহস রাখতে তো হবেই। আমার মানে একটা জিনিসই ভালো লাগে, স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুক। আসলে এই কথাটা সত্য। আমরা যদি ধৈর্য ধারণ না করি তাহলে তো উপরে কখনো উঠতে পারবো না। তো এই কথা সবসময় মনে মনে চিন্তা করি আর এগিয়ে যাচ্ছি। আর আপনার এই জার্নিতে এই যে এত কিছু নিয়ে কাজ করলেন, কি কি মনে হয় আপনার কোন কোন জায়গায় ভুল ছিল বা যেটা করা উচিত হয়নি? আমার সবচেয়ে তো বড় ভুল মনে হয় যে মানুষকে বেশি বিশ্বাস করা, নিজের থেকে বেশি বিশ্বাস করা। আর আরেকটা জিনিস আমি এই সেশনগুলো পড়ে বুঝতে পারছি, সেটা হচ্ছে আগে নিজেকে ভালোবাসতে হবে। আমি প্রত্যেকটা মানুষকে ভালোবাসি, কিন্তু আমার নিজেকে আমি কখনো ভালোবাসতাম না। আমি নিজের একটা ক্ষতি করে অন্যর ভালো চাইছি, তো দেখছি সে পরক্ষণে আমার ক্ষতি করে, আমার উপর হিংসা করে, হ্যাঁ আমার ক্ষতি চাই। এই সেশন থেকে আমি পেয়েছি। আর আমাদের যে সেশন ক্লাস হয়, আমাদের বড় ভাইয়া আপুরা তারা যথেষ্ট জ্ঞান বুদ্ধি দেয়, তাদের সাথে একটা জিনিস শেয়ার করলে তারা সেটা সমাধান দেওয়ার চেষ্টা করে। জি, শুনবো, আমরা আবারও আপনার কাছে শুনবো। নিবিড় চক্রবর্তী, আপনার গল্পটা একটু শুনতে চাই যে কেন মনে হলো যে আমার ব্যবসা করা দরকার? চাকরি করা যেত না, মানে চাকরি ট্রাই করেছিলেন? জি স্যার, স্যার আমি একটু তাহলে শুরু থেকে বলি। আসলে যৌথ পরিবারের সন্তান। আমার পরিবারের সদস্য ছিল 15 থেকে 16 জন। আমার বাবারা হচ্ছে 5 ভাই 2 বোন। আমার বাবার 5 ভাই 2 বোন, আমরা সব কিছু মিলে 16 জন মানুষ। তা আমরা হচ্ছে 3 ভাই, আমি সবার ছোট। তো সবচেয়ে একটা দুঃখের বিষয়, যখন আমি জন্মগ্রহণ করি তার 3 মাস পরে আমার বাঁচার কথা ছিল না। আমার রক্তজনিত বড় ধরনের সমস্যা ছিল। তারপর অনেক ডাক্তার, অনেক কবিরাজ, অনেক চিকিৎসা করার পরে উপরওয়ালার রহমতে, উপরওয়ালার আশীর্বাদে বা দোয়ায় এক ডাক্তারের মাধ্যমে আমি সুস্থ হই। মানে আল্লাহর উপরওয়ালার রহমতে বা ঈশ্বরের দোয়াতে, আশীর্বাদে আমি বেঁচে যাই। আমি হওয়ার 3 মাস পরে আমার এরকম সমস্যা হয়েছিল বড় ধরনের। তো যাই হোক, সে আমলে অনেক অভাব অনটনের সংসার। মা হচ্ছে ঘরের বড় এবং কি বাবা হচ্ছে আমার পরিবারের বড়। আমার বাবা এবং মা অক্লান্ত পরিশ্রম করছেন, যা বলে বোঝানোর মতো ক্ষমতা নাই। তা আমি এক সময় মার বুকে দুধ পেতাম না, এবং কি গরুর দুধ দেখাবো সেটাও পেতাম না। ঠিক মতো মাকে কাছেই পেতাম না। রাত 2টা নাই, 3টা নাই বা 1:30টা নাই, মা রান্নাঘরে বসে থাকতো। এক এক সময় এক একজন খেতে আসতো। তা আমি একা একা ঘুমিয়ে পড়তাম, কখন বলতেও পারতাম না। না খেয়ে বুকের দুধও ঠিক মতো পাইনি, গরুর দুধও ঠিক মতো পাইনি, সংসারের অভাব অনটনের কারণে। এবং কি আমার মনে পড়ে ওই সময়টা আমি কাঁচের বোতল, লাল শিশির কাঁচের বোতল ছিল ওই আমলের, তো কাঁচের বোতলের মধ্যে জল ভরে, গুড় আর ওই জল ভরে আমি একাই ঝাঁকিয়ে ওই বাত ছিল যে লাগিয়ে কখন জানি খেয়ে ঘুমিয়ে যেতাম, বলতে পারতাম না। তো যাই হোক, এভাবে প্রাইমারি স্কুলে ভর্তি হলাম, বড় হলাম। এভাবে অপবর্তন আর অন্য সবাই যেভাবে পায়, মানে শৈশবকালে জিনিসপত্র, খেলনা বা টাকা পয়সা বা টিফিন, ওরকম কোনো কিছু পাইনি আমি ওই অভাব অনটনের কারণে। বাবা সারাদিন খেত খামার কাজ করছেন এবং কি ব্যবসা করছেন, আর মা সারাদিন সংসারে পরিশ্রম করছেন। তো যাই হোক, এভাবে বেড়ে ওঠা, এত কষ্টের মাঝেও 3 ভাই আমরা, আমি সবার ছোট। তারপর প্রাইমারি স্কুলে ভর্তি হলাম, প্রাইমারি স্কুল পার করলাম।
আমি খুব দুরন্ত ছিলাম, ছোটবেলা থেকে খুব দুরন্ত ছিলাম এবং কি মিশতে ভালোবাসতাম, মানুষের সাথে মিশতে ভালোবাসতাম। মজা ছলে হোক আর যেভাবে হোক মানুষের সাথে কথা বলতে ভালোবাসতাম। আর যখন থেকে আমার বুঝবান হইলো, আমার নিজের প্রতি একটা নিজের বুঝবান অর্জন করতে লাগলাম, তো তখন থেকে আমার একটা টেন্ডেন্সি কাজ করতো কি, আমার মাথায় যে জিনিসটা ঢুকতো সেই জিনিসটার শেষটা আমি দেখে থাকতাম, যে শেষে কি আছে, আমি পারবো কি পারবো না, এই জিনিসটা আমি বুঝবান হওয়ার পর, মানে প্রাইমারি স্কুলে হওয়ার পরে আমি এটা নিজে নিজে উপলব্ধি করতাম সবসময়। যে কোনো জিনিস, বেশিরভাগ পজিটিভ বিষয়, আমি নেগেটিভ কাজ আমার জীবনে মনে হয় না করছি, হয়তো বা ভুলবশত করতেও পারি, কিন্তু পজিটিভ যে জিনিসগুলো আমার মাথায় লাগছে, এই জিনিসটার কি শেষটা কি সেটা আমি দেখে ছাড়ছি। তো সেটার উদাহরণ একটু বলি সংক্ষেপে। আমি ক্লাস 6-এ উঠলাম, 6-7 ওঠার পরে দেখলাম ওই সংসারে অভাব অনটন আছেই, তো মাকেও ঠিকমতো কাছে পাই না, বাবা তো সারাদিন ব্যস্তই থাকেন। তো চিন্তা করলাম আমার তো অভাব অনটনের সংসার, তা আমার একটা কিছু করতে হবে। ক্লাস 6-7 থেকেই তে আমি মোটামুটি বড় হচ্ছি, আর সংসার থেকে টাকা পয়সা ওরকমভাবে পাই না বা পাচ্ছি না বা পাবো না, বা ডিপেন্ড করা ঠিক হবে কি না, বাবার উপরে ডিপেন্ড করা ঠিক হবে কি না। ওই ক্লাস 7 বা 6-এ যখন পড়ি তখন থেকে আমার এই চিন্তা যে বাবার উপরে আমি ডিপেন্ড করবো না, নিজে নিজে একটা কিছু করবো। তো কী করবো, তখন চিন্তা করলাম গ্রামের যে পোলাপান আছে, ছেলে মেয়ে বাচ্চারা আছে, এদেরকে পড়াবো, টিউশনি পড়াবো। টিউশনি করবো। জি, তো ক্লাস 6-7 থেকে আমি টিউশনি পড়ানো শুরু করলাম। এইভাবে মোটামুটি আমি ক্লাস 9 পর্যন্ত গেলাম। 9 পর্যন্ত যাওয়ার পরে এর মধ্যে অনেক কিছু হয়েছে, ওগুলো নাই বললাম। তো 9 পর্যন্ত যাওয়ার পরে স্যার যখন আমি রেজিস্ট্রেশন করব, তখন আমার সাথে এক বন্ধু ছিল, তো বললো যে বন্ধু তুই সায়েন্স নিস না। আমি বললাম কেন? রেজিস্ট্রেশন করার আগ মুহূর্তে কয় তুই সায়েন্স নিস না, আমি আর্টস নেব, তুই সায়েন্স পারবি না। হ্যাঁ, আমি আর্টস নেব, তুই তো আমার এক বেঞ্চ আগে, তুই আমি দেখে দেখে এরকম করবো, লেখাপড়া করবো আর কি। যাই হোক, তে এক স্যারও বললো, মানে ওই এক স্যারকে বলছে স্যার অপুকে, আমার ডাকলাম অপু, নিবি চক্রবর্তী অপু, যে ওকে সায়েন্স নিতে না বলি, তাহলে আমরা দুজন একসাথে আর্টস নিয়ে পড়বো, ওটা দেখে দেখেই করবে, আবার আমারটা দেখে দেখে মানে লিখবে আর কি। আমি তো বুঝতে পারছি। আমি বললাম না, আমি সায়েন্সই নিব। পরে ওই যে সে স্যার বললাম হাই স্কুলের, ওই স্যার আমাকে বললেন বাবু, আমাকে খুব আদর করতো আর কি, প্রাইমারি স্কুলে এবং হাই স্কুলে কলেজ লাইফে সবাই আমার আদর করতো, ছাত্র ছাত্রী বন্ধু বান্ধব টিচার ম্যাডাম সবাই আমার খুব আদর করতো, খুব আমি মিশতে ভালোবাসতাম মানুষের সাথে। টিচার বড় গুণ আমার, আমি মনে করি। তো ওই স্যার বললো বাবু, পিঠে হাত দিয়ে বললো বাবু তুই এক কাজ কর, তুই সায়েন্স নিস না, তুই সায়েন্স পারবি না, তুই আর্টস নে। আমি না স্যার, আমি সায়েন্সই নিব এবং কি সায়েন্স নিয়েই পাস করব, পাস করে আপনাকে দেন দেখাবো, এটা আমার চ্যালেঞ্জ। এটা আপনার লোকে কেন আপনার স্যার আমার সায়েন্স না করতেছেন? কয় না, সায়েন্স মনে হয় তুই পারবি না। আমি স্যার আমি আপনাকে পেরে দেখাবো। মানে বড় ধরনের চ্যালেঞ্জ আমি যদি বলতে চাই, তাহলে ক্লাস 9-এর থেকে রেজিস্ট্রেশন করা থেকে শুরু। সায়েন্সই পড়লেন? জি, সায়েন্সই নিছি এবং কি সায়েন্স নিয়ে উপলার রহমতে আমি পাস করছি। গুড, ভেরি গুড। আমি যেদিন পাস করছি স্যার, আমি ওই দিন সেদিন সকালবেলা আমি বাবা যেদিন রেজাল্ট পাইছি, বাবাকে বলছি বাবা তুমি স্যারকে দেখায় নিয়ে আসো, তুমি যাবা, আমি যাবো না, তুমি দেখায় নিয়ে আসবা। তো বাবা কী করছে, আবার সেই রেজাল্ট নিয়ে স্যারের কাছে গেছে, ঘুম থেকে স্যারকে ডাকে তুলছে, স্যার দেখে অবাক। আমি এ পাইছিলাম আর কি, এ পাইছিলাম, এ গ্রেড পাইছিলাম। তো স্যার দেখে অবাক, পরে স্যার আমার কাছে দেখা করছে, উনি নিজে দেখা করছে। যাই হোক, তোর এই বিষয়টা দেখে আমার খুব ভালো লাগলো, তুই বহুদূর আগাইতে পারবি, তোর মধ্যে একটা ইচ্ছা শক্তি আছে। তো যাই হোক, এভাবে পড়লাম, পড়ার পরে ওই যে টিউশনি কিন্তু করাই যাচ্ছি, এসএসসি পাস করলাম, তারপরে ইন্টার ভর্তি হবো, এই ফাঁকে এসএসসি যে পাস করলাম স্যার, তারপরে কম্পিউটার শেখা শুরু করলাম। আমার এই 2-3 মাস বা 6 মাস যাই হোক, আমি বসে থাকবো না। মানে যখন আমি এসএসসি পরীক্ষা দিলাম, জি জি শেরপুরে প্রশিক্ষণ কেন্দ্রে, আমাদের বাজারেই, তিনের বাজারেই প্রশিক্ষণ কেন্দ্রে আমি শেখা শুরু করলাম কম্পিউটার। যে এই সময়টা আমার গ্যাপ দেওয়া ঠিক হবে না, ওইটা আমার টেন্ডেন্সি একটাই, যে সময় লস করা যাবে না। রাইট, ঠিক আছে। তো আমি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে কম্পিউটার শিখলাম। কম্পিউটার শেখার পর আবার চিন্তা করলাম আমি কলেজে ভর্তি হয়েছি, আমার আরও পাশাপাশি কিছু করতে হবে। কী করতে হবে? ইনকাম করতে হবে, এখন থেকে একটা ইনকামের ব্যবস্থা করতে হবে। ওই একটা ধান্দা আমার মাথায় ঘুরপাক খেত। তাই আমার কাকার আবার স্টুডিও ছিল, ছোটো কাকার। তো উনি বললেন যে তুমি তো কম্পিউটার শিখছো এবং কি শেরপুরে ভর্তি হয়েছো কলেজে, তুমি তাহলে কাজ করো, আমার দোকানে থাকো, তোমার কম্পিউটার চর্চাটা থাকবে, স্টুডিওর ছবির কাজটাও শিখতে পারবা, তোমার পকেট খরচা যত টাকা লাগবে সেটাও তুমি আমার থেকে নিতে পারবা। তো দেখলাম যে সংসার অভাব অনটন। তখন আবার তার 1 বছর আগে আমরা আলাদা হই, মানে বাবা যার যার মতো সেবার আলাদা করে দেয়। তো
স্যার আমি কাকার কথা মতো কাকার দোকানে শুরু করলাম, এবং কি পাশাপাশি টিউশনি করলাম। কাকার দোকান থেকে পকেট খরচে টাকা নিতাম যখন যা লাগতো আর কি, কাকাকে বলে নিতাম বা কাকা নিজেও দিত। তো যাই হোক এইভাবে করতে থাকলাম এইভাবে করতে থাকতে আমি ইন্টার পাস করলাম। ইন্টার পাস করার পরে আমার চিন্তা হইলো না এইভাবে আর কতদিন, মানে স্টেপ বাই স্টেপ আমার মাথার মধ্যে শুধু টেন্ডেন্সি একটাই, চিন্তাধারা একটাই, যে এইভাবে আর কতদিন এই কাকার থেকে 50 টাকা 100 টাকা বা 200 টাকা নিয়ে দৈনিক চলা বা টিউশনি করায় 2000 5000 6000 টাকা কামাই করা, এইভাবে আমার ভবিষ্যৎ হইতে পারে না। আমার ভবিষ্যৎ কি? আমার মনের মধ্যে ঘুর পাক খাইতো, মাথার মধ্যে শুধু নড়া দিত যে আমার তাহলে ভবিষ্যৎ কি, আমার তো এগুলো দিয়ে চলবে না, বড় কিছু করতে হবে। তো বড় কিছু করতে গেলে আমার তো বাবা টাকা পয়সা নাই, আমার বাবা তো কোনো সরকারি চাকরি দিতে পারবে না, মামা চাচাও নাই, আমার লাখ লাখ টাকাও নাই আমার বাবার, আমার নিজের ওরকম কিছু নাই। 3 ভাই অনেক কষ্ট বড় হয়েছি, অভাবের অনটনের সংসার। তো এক সময় চিন্তা করলাম যে আমাকে তো বাড়ি থেকে বের হতে হবে, যদি বাড়ি থেকে না বের হই আমি আমার ভবিষ্যতে কোনো কিছু করতে পারবো না, কারণ বাইরের দুনিয়া আমার চিন্তা হবে। বাইরের দুনিয়া যদি চিন্তা না পারি আমি বাইরের দুনিয়া কি বিষয় এটা কখনো বুঝতে পারবো না। তখন জি স্যার, এটাই বলতেছি। স্টুডিওতে কাজ করতাম, লেখাপড়া করতাম, আর আপনার টিউশনি করাতাম। তো এইসব করতে করতে এক সময় চিন্তা হলো আমাদের এলাকার একটা আঙ্কেল আছে, তো উনি তখন ছিল আর কি আরকে পেইন্টের শেয়ার আর কি, উনি শেয়ার আমাদের এলাকায়, নাম হচ্ছে সাইদ স্যার। তো সাইদ স্যারের ভাইয়ের সাথে একটু হালকা পাতলা একদিন কথা বললাম, আঙ্কেলকে বললাম, আঙ্কেল আমার তো এরকম বাবার অনটনের সংসার, আমার তো একটা চাকরির দরকার। কয় তুমি কি পাস করছো? আমি ইন্টার পাস করছি, অনার্সে ভর্তি হয়েছি। কয় ঠিক আছে তুমি আর একটু লেখাপড়া করো। না, আমার এখনই চাকরির দরকার, আমি আর একটু লেখাপড়া করবো, সমস্যা নেই, কিন্তু চাকরিটা আমার এখন থেকেই করা দরকার। আমার অভাবনের সংসার নিজের দায়ভার নিজে এমনি নিব, আমি বাবা ভাইয়ের উপরে ডিপেন্ডেন্ট করতে রাজি না, কখনো হবো না। তো যাই হোক এক পর্যায়ে উনি বললো ঠিক আছে তাহলে আমার ভাইয়ের কাছে যাইও, মানে ওই যে আঙ্কেল ওনার বড় ভাইয়ের কথা যাইতে বললেন। পরে আমি বাবাকে নিয়ে গেলাম, আমি গেলে তো আমাকে চিনবে না, যতই আমাদের এলাকা হোক না কেন। বাবাকে নিয়ে গেলাম, বাবা আমাকে চাকরি যেতে দিবে না, না তোমার এখনো চাকরি বয়স নেই, সে হাবি যাবি। পর বাবাকে বুঝায় শুনে আমি রিকোয়েস্ট করে নিয়ে গেলাম, তুমি চলো, আমি যেটা ভাবতেছি সেটা করলে ভালো হবে। যাই হোক এক পর্যায়ে বাবাকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ওই আঙ্কেল বললেন যে তুমি আরও কিছু লেখাপড়া করো, মাস্টার্স কমপ্লিট করো, পরে চাকরি নিও। পরে আমি ওনার বিনয়ের সহিত বললাম যে দেখেন আমার এরকম খুবই খারাপ অবস্থা, আমার বাড়ি থেকে বেরোতে হবে, নিজের ডিপেন্ডেন্ট নিজেই থাকতে হবে। আমি চাকরিটা হলো পরে? জি চাকরিটা হলো। ওই আপনার বন্যার সময় আপনার সিবি দিতে বললো HR এডমিন মুরাদ স্যার। তো ওনাকে আমি বন্যার সময় এক বুক মানে পানি, আমাদের এলাকায় ক্ষেত তো ডুবে যায়, এক বুক প্রায় পানি ভেঙে আমি রাত 11টার সময় সিবি দিলাম ওনাকে, যে HR এডমিন উনি, সিবি দিলাম, বললাম যে আমাকে কম্পিউটার দিন, কম্পিউটার ছাড়া আমি করতে পারবো না, তখন আপনার মান সম্মান থাকবে না বা আমার মান সম্মান আমি নিজে রাখতে পারবো না, আর যেটা আমার সাথে যায় না বা যাবে না সেটা দিয়ে না। তো যাই হোক আল্লাহর কি উপর আল্লাহ কি রহমত, উনি আমাকে ফোন করলেন, 3 মাসের মধ্যে আমার চাকরি হয়ে গেল। বাবা আমাকে চাকরি দিতে দিবে না, বাবা ভাই বড় ভাই চাকরি দিতে দিবে না। তো ওনাদের সাথে আমি অনেকক্ষণ বুঝাই এলাম, কিছুতেই ওনারা চাকরি দিতে দেবে না, আমাকে ওনারা টাকা পর্যন্ত দিবে না। আমি যে ঢাকায় আসবো, আমার চাকরি হয়েছে নারায়ণগঞ্জ কাশপুর RK পেইন্টে, কম্পিউটার সফটওয়্যারই, কাশপুর নারায়ণগঞ্জে। তো ওনারা আমার কোনো টাকাও দিবে না, যেতেও দিবে না, লেখাপড়া শেষ করে মাস্টার্স কমপ্লিট করবে, তারপরে তোমার চাকরি করার বয়স হয়েছে কেন, এখন এত টাকার ধান্দা কেন। মানে আমার টেন্ডেন্সি হলো আমার নিজের থেকে এখনই কিছু করতে হবে, বড় ধরনের। বাবা ভাইয়ের তারপর গেলেন আপনি, জয়েন করলেন? জি জয়েন করলাম, এবং কি উপরওয়ালার রহমতে আপনাদের দোয়ায় 11 বছর চাকরি করলাম। 8,000 টাকা বেতনে শুরু করছি। 8,000। আমার তো বাবা ভাই টাকা দেয় নাই, আমার ওই যে টিউশনি করে কাকার কাছ থেকে টাকা নিতাম, এগুলো করে আমার 15,000 টাকা জমা ছিল। সেই জমা টাকা আমি ব্যাংকের থেকে উঠায়ে আরেক লোকের, আমাদের বাজারেরই আঙ্কেলটাকে, ওনাকে নিয়ে ঢাকায় আসলাম। উনি আমাকে ঢাকায় নিয়ে আসলাম, আমি তো ঢাকা শহর চিনতাম না। আমার মানে অ্যাকাউন্টে টাকা নিয়ে আমি কিন্তু আসলাম, আমার কিন্তু বাবা ভাই টাকা দেয়নি। ওই যে চাকরি করতে দিবেন আমাকে, তুমি লেখাপড়া শেষ করো, মাস্টার্স কমপ্লিট করো। 8,000 টাকা দিয়ে আপনি শুরু করলেন, 11 বছর চাকরি করলেন, পরে শেষ 11 বছর পরে বেতন কত হয়েছিল? জি স্যার, 11 বছর পরে বেতন পেয়েছি 40,000, 42,000। তো ভালো তো, আপনি ব্যবসা করার চিন্তা মাথায় আসলো কেন? এই তো স্যার এটাই বলতেছি। এখন আমরা তো 3 ভাই, মেজো ভাই আর আমি চাকরি করতাম, পেইন্ট মার্কেটে চাকরি করতাম। তো আমাদের আবার RK পেইন্ট হ্যান্ড ওভার হয়ে নেরোলাক হয়ে গেল। তো মানে 6 বছর করছি RKতে, আর 5 বছর করছি নেরোলাক পেইন্ট, জাপানি কোম্পানি নেরোলাক পেইন্ট। তো যাই হোক প্রমোশনও হলো, বেতনও বাড়লো, লাস্ট পর্যন্ত 42,000 টাকা বেতন পাইলাম, আপনার 40,000 টাকা বেতন পেলাম। তো
তো আমার বড় ভাই ছিল, বড় ভাইয়ের বাবা, আমার বাবার ব্যবসা বয়স 50 বছর। আমার বাবা ওই বাজারে প্রথম ব্যবসায়ী, ভাই ভাই গার্মেন্টস অ্যান্ড শুজ স্টোর, ট্রেনের মধ্যবাজার, ঝিনাইদহ জেলা, শেরপুর। আমার বাবার ব্যবসার বয়স 50 বছর। বাবা ওই আলাদা হওয়ার পরে, যৌথ ফ্যামিলি আলাদা হওয়ার পরে আপনার বড় ভাইকে নিয়ে ব্যবসা করতেন। তো এই 3 মাস আগে, 3 বছর আগে, মানে 1.5 মাস কম 3 বছর আগে আর কি, একদিন ঘুরতে গেছি ওয়াইফকে নিয়ে। তো এখানে ফোন আসছে বাবা, যে জনি তো মারা গেছে। মানে আমার বড় ভাই 39 বছর বয়সে উনি মারা গেছেন। ওনার ব্যবসার বয়স 23 বছর, বাবার ব্যবসার বয়স 50 বছর বর্তমান পর্যন্ত আর কি। তো বাবা বলতেছে কান্না করে, জনি মারা গেছে। তো জনি মারা গেছে, এটা তো ভালো লাগতেছে না। তা আমার কাকাতো বোনের নাম হচ্ছে মণি। মণি আবার মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায়। আমি ভাবলাম যে মণির কথা বলছে মনে হয়, জনি কেন মারা যাবে? জনির তো কিছু হয় নাই, জনি তো কোনোদিন 100 টাকার ওষুধও খায় না। বিশ্বাস হলো না। আবার ভাইকে ফোন দিল, মেজো ভাই ফোন দিচ্ছে, তাও বিশ্বাস হলো না। ওই যে কাকার স্টুডিও থাকছি, ছোটো কাকা, এই কাকার ফোন দিলাম, কয় অপুকে? অপু আমি চিনি না। তখন আমার আরও ডাউট লাগলো যে কী বলে, আমাকে চিনে না। আবার ধমক দিয়ে বললাম কাকাকে, মাথা তো ঠিক নেই, কান্না করতেছি, বড় ভাই মারা গেছে শুনছি, মাথা তো ঠিক নেই, আকার ভেঙে পড়ছে। কাকাকে আবার ধমক দিয়ে বললাম, কাকা তুমি কি বলতেছো, আমাকে চিনো না মানে? বর্দার কি হয়েছে? বর্দা বলে মারা গেছে। কি বলে বাবা? পরে কিছুক্ষণ পরে বলে হ্যাঁ সত্যি মারা গেছে। যাই হোক, তারপর কি হলো আপনার ভাই মারা যাওয়ার পরে? জি স্যার, ভাই মারা গেলেন। পরে বাবা মা, ভাই মারা যাওয়ার পরে আমরা দুই ভাই চলে গেলাম বাড়িতে। পরে বাবা মা সিদ্ধান্ত দিল, স্যার আপনারা যে একটা কথা বলেন, দায়িত্ব কখন কার ঘাড়ে চলে আসে বা কখন কিভাবে পরিস্থিতির শিকার হয়ে চলে যায়, পরিবারের ছোট হোক, বড় হোক, মেজো হোক, মানে কখন যে দায়িত্ব কার ঘাড়ে চলে যাবে এটা বোঝা বড় মুশকিল। আর দায়িত্ব পাওয়া বা দায়িত্ব রক্ষা করা, বিশেষ করে বাবা মার দায়িত্ব, বাবা মার সেবা করা, এটা যে কত ভাগ্যের আমি এখন নিজে বুঝতেছি স্যার। এই কথাটা আমার মানে কী পরিমাণ যে আমার লাগছে, আসলে আপনার সবগুলো কথাই আমার লাগছে সেরকমভাবে। তো যাই হোক, বাবা মা বললেন ব্যবসা করতে গেলে আর আমাদেরকে দেখতে হলে তোমাকে লাগবে, তুমি চলে আসো। পরে আমি বললাম তোমরা সিদ্ধান্ত নাও, মেজো ভাই আছে। তো মেজো ভাই সহকারে, পরিবার বাবা মা সহকারে তো সিদ্ধান্ত নিল ওনারা, আমি চলে আসলাম চাকরি বাদ দিয়ে। আমাকে আবার ওইদিকে চাকরিতে ছাড়বে না, আমি দক্ষ মানুষ, আমি ভালো মানুষ, 11 বছর চাকরি করছি। তো ওনাদেরকে অনেক বোঝায় শুনে বললাম যে দেখেন বাবা মা ডাকছে, এইখানে না গেলে আমার হয় না। কারণ বাবা মাকে দেখবো, ডাল ভাত দেখাইলেও সেটা আমার অনেক বড় শান্তি। আমি 40,000 50,000 টাকা বেতন দিয়ে কী করবো, বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পর দিয়ে কী করবো? আমার মানে প্রমোশন হইতো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এটা বাদ দিয়ে চলে আসছি। বাবা মা ব্যবসা শুরু করলেন সেটা? ওই যে বাবার যে ব্যবসা ছিল, ভাই গার্মেন্টস এবং জুতা, সকল প্রকার জুতা। জি, সেটা আপনি শুরু করলেন? জি, সেটা আমি শুরু করছি। তারপর আমি তো স্যার ব্যবসার বুঝতাম না, ব্যবসার মানে 0% আমার কোনো অভিজ্ঞতা নেই। আপনি যে বলেন যে স্বপ্ন দেখান, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন। এই যে স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন, আমি তো ব্যবসায় নতুন ঢুকলাম। ও তার মধ্যে বড় ভাই মারা যাওয়ার পরে আমার যে বৌদি ছিল, মানে ওনার চালচলন আমি বেশি সুবিধা পাচ্ছি না। প্রায় 2 মাস পরে দেখলাম যে ওনার চালচলন বেশি সুবিধার না। আমি সব দিক বিবেচনা করে দেখলাম যে উনি আমাদের মান সম্মানে আঘাত হানবে। আমি যদি ওনাকে নিয়ে একটা ফাইনালি কিছু না করি, আমাদের মান সম্মান শেষ করবে আর কি উনি। এরকম ওনার চরিত্রটা তেমন খারাপের দিকে যাচ্ছে। তো একটা ছেলের সঙ্গে সম্পর্ক করছিলেন এবং কি 7 লক্ষ টাকা চুরি করছে, ব্যবসায়িক টাকা। আমি কিন্তু স্যার ব্যবসায় কোনো টাকা পাইনি, ক্যাশ কোনো টাকা পাইনি, শুধু দোকানে কিছু মাল পাইছি। তো বড় বৌদি 7 লক্ষ টাকা চুরি করলো, একটা ছেলের সাথে সম্পর্ক করছিল। এগুলো আমি সব বুঝতে পারছি, বাবা মা কিন্তু বুঝতে পারেনি, বাবা মারির মানুষ, আমি সব বুঝতে পারছি। বুঝতে পেরে বাবা মাকে বললাম যে আমাকে আনছো, যদি সব দিক ঠিক রাখতে চাও আমার মতো কথা অনুযায়ী বা পরামর্শ অনুযায়ী কাজ করলে ভালো হবে। কী করতে হবে? আমি বললাম যে ওনাকে বিদায় করতে হবে, সামাজিকভাবে বৈঠকের মাধ্যমে আমি ওনাকে বিদায় করলাম। ওই যে 7 লক্ষ টাকা চুরি করছিল এবং কি তার চারিত্রিকগত মানে সনপত্র ঠিক নেই। এগুলো ম্যাম বলে এলাকার মাতবরের মাধ্যমে, দলিলের মাধ্যমে ওনার বাপ মাকে ডেকে এনে আমি 2.5 লক্ষ টাকা সুদে নিয়ে, ব্যবসায় কিন্তু স্যার কোনো টাকা পাইনি ক্যাশ আসার পরে, 2.5 লক্ষ টাকা সুদে নিয়ে আমার ভাবিকে বিদায় করলাম। এবং কি আমার বড় ভাই একটা ছেলে আছে, বর্তমান 10 বছর বয়স, ওই ছেলেকে আমি ওই 3 বছর আগেই একদম স্ট্যাম্প করে লিখে নিছি, এর বাঁচা মারা দায়ভার সব আমার, মা পক্ষের কোনো দাবি দেওয়া থাকবে না, মা পক্ষের সাথে আজীবনের তাদের সম্পর্ক শেষ। এইভাবে বড় ভাইয়ের ছেলেকে
এখন বর্তমানে 10 বছর বয়স, তখন 7 বছর বয়স ছিল। স্টেমে লিখে নিলাম, বাস আমার দায়ভার সব আমার, মাপকের কোনো দাবি দেওয়া নাই, আইনের আশ্রয় নিতে পারবে না, জীবনে কোনো দিন দেখা সাক্ষাৎ করতে পারবে না। এইভাবে স্টেম করে বড় ভাই ছেলেকে আমি লিখে নিলাম। তো সেই ব্যবসা এখন আপনি কন্টিনিউ করছেন জি। গত 3 বছর ধরে? জি, সেই ব্যবসা আপনি কোন দিন এটা কি আগাইতে পারছেন না একই জায়গায় আছে? না স্যার, আগাইতে পারছি বলতে কি, আমার তো কোনো রকম অভিজ্ঞতা নেই, অভিজ্ঞতা ব্যবসায় নাই। কোনো অভিজ্ঞতা নেই। শুধু ঈদের সময় আসতাম, একটু ক্যাশে বসতাম, এই আর কোনো বাবা ভাই তো আমাকে ব্যবসায় কোনো কিছু শেখায়নি। তো আশেপাশে অনেকেই ভাবছে যে আমি ব্যবসা করতে পারবো না। ওই যে আমার একটা প্রবণতা যে আমি পারবো, আমাকে পারতে হবে, কেন পারবো না, ছোটবেলা থেকে যে প্রবণতা ছিল যে শেষটা দেখি ছাড়া, এর মধ্যেই আমি স্যার হতাশার মধ্যে পড়ে গেলাম। বড় ভাই মারা গেল, এতগুলো টাকা লস হয়ে গেল, ওই মহিলা এতগুলো টাকা মানে আমাদের এরকম বিধ্বস্ত করলো আর কি, মান সম্মান এই সেই হাবিজাবি। সব কিছু মিলে আমি একটা হতাশার মধ্যে ছিলাম স্যার। হতাশার মধ্যে আমি খাওয়া দাওয়া ঘুম কোনো কিছু ভালো লাগতো না, মানে চিন্তা একটাই ছিল কিভাবে ভবিষ্যতে কিভাবে দাঁড়াবো। ফেসবুক ঘাটতে একদিন আপনার একটা ভিডিও চোখের সামনে চলে আসলো যে স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন। আমার জীবনে স্যার এই কথাটা আমি কখনো শুনিনি, আপনার কাছ থেকেই তো প্রথম শোনা হয়েছে আর কি। তা আমি এই কথাটা বারবার দেখছি, নাইলে কমপক্ষে 15-20 বার দেখছি ওই দিনই যে স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন। এই কথাটা কোনো শিক্ষক বা কোনো বই আমি পাইনি, কারো কাছ থেকে পাইনি। তা আমার কথা হচ্ছে, স্বপ্ন আবার কীভাবে দেখব, সাহস আবার কীভাবে করব, শুরু আবার কীভাবে করবো এবং লেগে কীভাবে থাকবো। একদম চমৎকার কথা বলছে। তো যাই হোক, আমি এই ভিডিওর পিছনে লাগে থাকতে আমার খুব ইচ্ছা ছিল যে এইখানে আমি কীভাবে যুক্ত হব। তো আমি লিখলাম যে আমি কীভাবে যুক্ত হব। তা কাতার থাকেন গাজীপুরে সুলতান ভাই আমাকে নক দিয়েছেন যে আমি রেজিস্ট্রেশন করে দেবো। সময় তো সুলতান ভাই আমাকে রেজিস্ট্রেশন করে দিলেন, এরপর থেকে আমি যুক্ত হলাম। তো আমার একেতে ক্যাশে কোনো ব্যবসায়ের কোনো টাকা পাইনি, জিরো, এবং কি আমার ব্যবসার কোনো অভিজ্ঞতা নেই, জিরো, সব দিক দিয়ে জিরো। এই হতাশায় পড়ছি। তার মধ্যে সুলতান ভাই আমাকে রেজিস্ট্রেশন যখন করে দিলেন, তখন তো আমি যুক্ত আছি। তখন থেকে প্রতিদিন আপনার ভিডিওগুলো দেখতাম, এবং কি এখানে যারা আসতেন ইউটিউব লাইভ চ্যানেলের ইগুলো দেখতাম, আপনার প্রত্যেক সেশনগুলো দেখতাম। দেখার পরে আমার মধ্যে অন্যরকম একটা সাহস কাজ করতো। আমি তো ছোটোবেলা থেকে অন্যরকম সাহসী যে কোনো পজিটিভ কাজে। আর আপনার এইগুলো দেখার পরে সেশন এবং ভিডিও এবং প্রতিদিন ক্লাস করছি, সব কিছু আমার কাছে মানে কি একটা প্রেমের মতো লাগছে, ভালোবাসা। মানে আপনার প্রতি, আপনার কথার প্রতি, আপনার সেশন সব কিছু মিলে মানে এই প্ল্যাটফর্মের সকল ভাইয়া আপুরা সবাই হেল্পফুল। আমাদের শেরপুর জেলার এবং কি বিভিন্ন জেলার আকিদুল ভাই আছেন, আশিক ভাই আছেন, মিজান ভাই আছেন, মানে অনেকেই আছেন, মজিদ ভাই আছেন, মৃধা ভাই আছেন, সময়ত গুণী ভাই আপু, ওনারা অনেকেই আছেন। তো ওনারা অনেকেই আমার সাপোর্ট দিচ্ছেন, সবাই প্রত্যেকেই, নাম বলে স্যার অনেক নামই বলা যায়। তো যাই হোক, প্রত্যেকে আমার তারপরে সাপোর্ট কি দিচ্ছেন। দাঁড়াইলো, মানে এই প্রশিক্ষণ নেওয়ার পরে আপনার এই মনোবলটা বেড়ে গেছে? জি স্যার, মনোবল বেড়ে গেছে, মানে মনোবল এমন পরিমাণ বেড়ে গেছে, মানে 20 লক্ষ টাকা যদি লোন থাকে আমার, তারপরে আমার ওই মনোবলের কোনো হার দেখি না। বর্তমানে আমি 14 লক্ষ টাকার লোন আছি, কি করে বড় করে রিস্ক নিচ্ছি, দোকান বড় করতেছি, আপনার থেকে সাহস পেয়ে স্যার। আমি কিন্তু আপনার থেকে সাহস পেয়েছি। আমার বাবা কিন্তু সারা বছর মানে বড় ভাই মারা যাওয়ার পরে হায়তাসের মধ্যে আছে। আমি বাবাকে সবসময় উল্টা বুঝাই, দেখো কোনো হায়তাস করবে না, ওপলা ভরসা, কোনো কিছু হবে না, আমি টিকে যাব। এবং কি আমার দোকান বড় করতেছি, আমি 3 বছর যাবৎ ব্যবসা করতেছি, আমি 1 বছর যাবৎ যুক্ত আছি এই গ্রুপে, আপনার প্ল্যাটফর্মে 1 বছর যাবৎ যুক্ত আছি। আমার দুর্দান্ত সাহস স্যার। আমি মনে করি 20 লক্ষ টাকার লোন আমার কাছে কোনো ব্যাপার না। আমি অলরেডি 14 লক্ষ টাকার লোন নিছি মানে বর্তমানে, কিন্তু আমার কাছে এটা কোনো ব্যাপার মনে হয় সেল না। কেমন মাসে? সেল স্যার 2.5 লক্ষ টাকা হয়, 2.5 লক্ষ টাকা, 3 লাখ টাকা হয়, মানে 2.5 লক্ষ টাকা মোটামুটি হয় আর কি। এটা কনফার্ম। জি, খুবই ভালো লাগলো। আপনার গল্পের মধ্যে অনেক টুইস্ট ছিল। আমরা একদম শেষে চলে আসছি, লম্বা হয়ে গেছে। আপনার স্বপ্নের কথা শুনতে চাই, কোথায় দেখতে চাই আগামী 10 বছর পরে নিজেকে? আগামী 10 বছর পরে আমার চিন্তা ভাবনা আছে, আমি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তা আমি অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি আর নিজেকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারি। আর আরেকটা কথা স্যার আমি বলতে চাই যে আপনার সেশনের ভিতর যে লেখা থাকে যে ব্যবসা করতে হলে টাকা দরকার হয় না, আসলেও টাকা দরকার হয় না। আমি নিজে এটা বাস্তব প্রমাণ, কারণ আমি একদম 0 টাকা শূন্য হাতে ব্যবসায় গিয়েছিলাম, একটা ব্যবসা, সেই একটা ব্যবসা ধরে আজকে আমি এ পর্যন্ত এসেছি। তারপরে আমি আরেকটা ব্যবসার কথা বলিনি, ওই পার্টনার ওই ব্যবসা করার পাশাপাশি আরেকটা ব্যবসা আমি করছিলাম, 2টা ব্যবসা একটা সাথে করছিলাম, সেটাও আমি প্রতারিত হয়েছি। সেটা আমি নিজেই করছিলাম, কিন্তু একজনের কাছে প্রোডাক্ট নিয়ে আসতে দিয়ে
সেই টাকাটা আমাকে মেরে দেয়। মানে পাউডার, মানে এই যে হকারি প্রোডাক্ট এখন যেমন বিক্রি করে, যে একটা প্যাকেজ সিস্টেম করে ওটা ভ্যান বা অটো সেট করে নিয়ে যায়, ওরা বিক্রি করে এসে টাকা দেয়। এটা আমার অনেক লাভ মনে হয়েছিল, এটা কোনো নিজের কোনো লস ছিল না। সেই টাকাটা আমার যাওয়ার পর ওইখানে আমি 4-5 লক্ষ টাকা ডোনেশন খাই, সব মিলিয়ে আমি ব্যবসাটাই ছেড়ে দিই। মানে এমনভাবে, আর আমি যাদেরকে খুবই ভালোবাসতাম, বিশ্বাস করতাম, এটা তারাই হয়তো আপনাকে আমার ঠকিয়েছে। আমার ভুল, সবাই মিলে ষড়যন্ত্র করে আমাকে এক বছরেই মানে সব দিক থেকে আমি একসঙ্গে আমি প্রতারিত হই। আর এভাবে আলহামদুলিল্লাহ ভেঙে পড়ি। আপনার পথ তো আর কেউ আটকে রাখতে পারে না, আপনি ঠিকই আপনার এগিয়ে জি, যাওয়ার পথে তবে হেঁটে চলছেন। আমার যত মন খারাপই লাগুক, আমি প্রত্যেকদিন যদি সেশন ক্লাসে যুক্ত হই, আমার মনে হয় যে দুঃখটা বা কোনো কষ্ট ভুলে, সেই টাইমে মনে হয় একদমই ভুলে যাই, আমি ফ্রেশ হয়ে যাই। ভেরি গুড, ভেরি গুড। অনেক দোয়া থাকলো। নিবিড়, আপনার স্বপ্ন কি? কোথায় দেখতে চাই নিবিড় 10 বছর পরে নিজেকে? স্যার, আমার স্বপ্ন হচ্ছে আমি আমার ব্যবসাকে বড় করব এবং কি কিছু সংখ্যক হলেও মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। সেটা 10 জন হোক, 5 জন হোক, 20 জন হোক, মানে কিছু সংখ্যক হলেও আমি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। ইনশাআল্লাহ। অনেক দোয়া থাকলো আপনাদের দুজনের প্রতি। আর কিছু বলতে চান? স্যার, আমার জি, স্যার। প্রোডাক্টের কথা আমি বলতে চাই। আমার প্রোডাক্ট আছে কৃষি সেলো মেশিন বা শেষ পাম্পের। এই প্রোডাক্টগুলোর নাম হয়তো সবার জানা নেই। এটা হচ্ছে অটো চেক ভাল্ব যাকে বলে, আর মিনি কল বা টিউবওয়েল, এক নামে চেনে এক এক এলাকাতে। ডেলিভারি, মোটরের ডেলিভারি, ধাপা, অনেক রকম প্রোডাক্ট, জিআই পাইপ 1.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, শর্ট পিস, বিভিন্ন আইটেমের, বড় কলের প্লাঞ্জার, ছোট কল বলে, কেউ টিউবওয়েল বলে, এক ধরনের কথাই বলা হয়। তো এইগুলো মনে করেন যে প্রোডাক্ট তৈরি করা হয়, আরও অনেক প্রোডাক্ট, মানে 20-25 রকম প্রোডাক্ট এখন আপাতত তৈরি করা হচ্ছে। তো এইগুলো হচ্ছে যে এলাকাতে পানি কম, যেমন রাজশাহী বিভাগ, পাবনা জেলাতে বেশি চলে, যশোর, লড়াইল, এগুলো সব জায়গাতে চলে। আমি চাই যে আপনার মাধ্যমে বা এই ফাউন্ডেশনের মাধ্যমে আমি সারা বাংলাদেশে আমার এই প্রোডাক্টগুলো যাতে সেল করতে পারি। আজকে জেনে গেল সবাই। আর আমার হচ্ছে ইচ্ছা আছে খুব চায়নাতে যাওয়া, চায়নার মেশিনপত্র কীভাবে তৈরি করে, আর সেইখানকার কোনো প্রোডাক্টও যদি আমি তৈরি করতে পারি, সেই ইচ্ছা আমার মনে আপনি যে এই স্বপ্নটা দেখেছেন, চায়না যেতে চান, এটা আমাকে মুগ্ধ করেছে। যান, আমি চাই আপনি চায়না ঘুরে আসেন, কারণ প্রোডাকশন লাইনে যেহেতু ঢুকে গেছেন, চায়না আপনার যাওয়া দরকার। শেষ 30 সেকেন্ডে কিছু যদি বলতে চান। জি স্যার, শেষ 30 সেকেন্ড বলতে চাই, ওই যে বড় ভাই ছেলেকে যখন আমি দলিত লিখে নিলাম, তার 3 মাস পরেই উপরওয়ালা আমাকে একটা ছেলে সন্তান দিয়েছেন। উপরওয়ালার রহমত এটা আমি মনে করি। তো ওই ছেলের বয়স, আমার নিজের ছেলের বয়স এখন 11 মাস, আর বড় ছেলের বয়স 10 বছর। তো দুটোটাইকে আমরা দুজনেই আপনার ছেলে হিসাবে বলি সবার সামনে, এবং কি বড় ছেলেটা আমাদেরকে মা বাবা বলে, মা বাবাকে মানে বলা শিখিয়ে নিয়েছি। আর একটা কথা হচ্ছে, যতদিন বেঁচে আসি আপনার প্ল্যাটফর্মের জন্য কাজ করে যাব, এবং কি সবাইকে আমি ভালো পরামর্শ দিই। অনেককেই আমি পরামর্শ দিয়ে থাকি। এমন কোনো দিন নেই 14-15 জন মানুষ আমাকে কল না দিছে যে এই প্ল্যাটফর্মটা কী বা কী ভবিষ্যতে কী হবে বা কী জন্য আপনি যুক্ত আছেন বা কী সমাচার, মানে সবাইকে আমি পজিটিভলি উত্তর দিই, এগিয়ে যান। এখানে অনেক কিছু পাবেন, সব ধরনের পজিটিভ পাবেন, এবং কি সময় তো স্যার এত ভালো মানুষ, সেটা বলার মতো ভাষা বা যোগ্যতা আমার নাই। তো লেগে থাকেন, অবশ্যই সফল হবেন। দেশ এবং প্রবাসী সবাইকে বলে থাকি, এবং কি শেরপুর জেলার জন্য আমি সতর্কভাবে কাজ করে থাকি। ইনশাআল্লাহ। এটা আমার প্ল্যাটফর্ম না, এটা আপনাদের প্ল্যাটফর্ম। জি স্যার। আমি অভিভাবক এটা। জি স্যার। আপনার প্রতি অনেক জি স্যার, আমি ধন্যবাদ জানাই যে এত বড় একটা প্ল্যাটফর্ম আপনি তৈরি করেছেন, যেখানে প্রত্যেক দিন শিক্ষণীয় কিছু বিষয় থাকে, যেগুলো আমাদের মনে থাকে কিন্তু আমরা ধারণ করি না। কিন্তু এই সেশন ক্লাসটা যদি আমরা করি বা পড়ি, সেটা কিন্তু আমাদের মনের ভাবনায় যারা স্যার গুরুত্ব দেয় আপনাকে বা আপনার এই আমাদের এই প্ল্যাটফর্মকে, আমাদের এই পরিবারকে যারা গুরুত্ব দেয়, তারা ভবিষ্যতে উজ্জ্বল হবেই, সবল হবেই, এতটুকু বলতে পারি। আমি চাই যে আমার চুয়াডাঙ্গা জেলার এখন বহুত উদ্যোক্তা
তারাও যেন আপনার এই ক্লাসে যুক্ত হয়ে তারাও আরও নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখে। আর আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমার জেলায় অ্যাম্বাসেডর তারেক হাসান ভাই মডারেটর, আর তহিদুল হাসান ভাই অ্যাম্বাসেডর, আর উপজেলা আলমডাঙ্গা উপজেলা অ্যাম্বাসেডর হেলেন আক্তার কামনা, ওনারাও যথেষ্ট হেল্প করে, জ্ঞান দেয় সবাইকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। Thank you. আর আজকে আমার এখানে আসা হয়তো তাদের জন্য আর আপনার জন্য আমি কখনো ভাবি নাই যে আমি এত বড় একটা অনুষ্ঠানে যেতে পারবো, তো আমি নিজেকে খুব গর্ববোধ করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি স্যার, আমাদের শেরপুর জেলার জান্নাত আপু, সাদিক ভাই এবং কি নড়াইলের আকিদুল ভাই, লালমনিরহাটের আশিকুর রহমান ভাই, গাজীপুরের মিজান ভাই, সুলতান ভাই সহ আর অনেকে আমাকে সবাই সবসময় সাপোর্ট দেয়। আমি 1 বছরে আপনার সান্নিধ্য পাবো এটা আমি কখনো ভাবিনি স্যার। অনেক ধন্যবাদ। জি, দোয়া আপনাকে থাকবে স্যালুট জানাই স্যার। ইনশাআল্লাহ। জি, আমি স্যালুট জানাই আপনাকে, আপনার সাথে সরাসরি কথা বলতে পারে আমি আমার জীবনকে ধন্য মনে করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। জি স্যার, অবশ্যই দোয়া করবেন স্যার। শুনলেন দুজনের গল্প, আমার তো খুবই ভালো লেগেছে। একটু লম্বা হলেও তাদের গল্পের মধ্যে অনেক রকমের টুইস্ট ছিল, হতাশা ছিল, হেরে যাওয়া ছিল, আবার ঘুরে দাঁড়ানোর ব্যাপারও ছিল। শুরু করেছেন হয়তো অনেক আগে, কিন্তু নানান চড়াই উতরাই পেরিয়ে একসময় দুজনেই হতাশ হয়ে গেছেন, আবার শুরু করেছেন এবং এখন এগিয়ে যাওয়ার পথে হাঁটছেন। আসলে কাকে কখন কোথায় কোন গল্পটা, কোন কথাটা বা আমার কোন শিক্ষাটা, কোন লেখাটা তাকে পরিবর্তন করে দেবে এটা বলা খুবই মুশকিল। তবে আমি এই কাজ করে যাব যতদিন বেঁচে থাকবো আপনাদের জন্য, যাতে এরকম করে কখনো না কখনো হতাশ হলেও যাতে আপনি পড়ে না গিয়ে আবার উঠে দাঁড়াতে পারেন, সেই রাস্তাটা অন্তত দেখাতে পারি। সো আবারও বলবো, ওনারা যদি পারেন আপনি কেন পারবেন না? অনেক ভালো থাকবেন।